স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া মালদা ব্রাঞ্চ থেকে অত্যাচারিত হয়ে যখন আমি চাকরি ছাড়লাম বাধ্য হয়ে প্রাণে বাঁচতে, চোরকে বাঁচাতে যে চক্রান্ত করে আমার চোর এবং তার যে চাকরি এমপ্লয়ার আর কি, একজন খুব ইম্পর্ট্যান্ট ক্যাসকেড কাস্টমার, চিফ ম্যানেজার উজ্জ্বল কুমার, ক্যাসকেড ম্যানেজার বিশাল কুমার, আরেকজন ম্যানেজার পার্থ চক্রবর্তী, এদের সক্রিয় পায় এবং অবশ্যই সারা অফিসের সমস্ত যত রকমের স্টাফ আছে সবারই নিঃশব্দ সমর্থনে চাকরি ছাড়ার পর আমি শুরু করলাম কমপ্লেন করা। প্রথমে তো অনেক দিন করতে পারিনি, কারণ টাকাগুলো নিয়ে আমার সন্দেহ ছিল, ভয়ে তো আমি কারোর সঙ্গে কথা বলতে পারছি না, আমার সঙ্গে তো কারোর সঙ্গেই যোগাযোগ ছিল না, স্টেট ব্যাংকের এখনও নাই, প্রশ্নই নেই আর। তো কিছুই জানতে পারছিলাম না টাকা পয়সা নিয়ে, ভয় লাগছিল খুবই যে ব্যাংক এভাবে চোরকে বাঁচাতে চোরের পক্ষ নিয়ে একজন নির্দোষ স্টাফকে এভাবে চাকরি ছাড়া করে দিতে পারে, সে অফিসের কর্তৃপক্ষের উপর তো ভরসা করাই যায় না, সব কিছুই করতে পারে। রিভলভারও দেখিয়েছিল, আমাকে মারতেও পারত। তাও সবচেয়ে প্রথমে আমি অভিযোগটা করেছিলাম ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনে। ওটা আমার একদম আগে থেকেই সিদ্ধান্ত নেওয়া ছিল যে হিউম্যান রাইটস আমি যাব, এইভাবে আমার মানবিক অধিকার মানবাধিকার লঙ্ঘন করেছে সব দিক দিয়েই। একজন মানুষের জীবনযাত্রা, সংসার, পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকার জন্য যা যা ছিল, থাকার দরকার বা যা যা ছিল সবই ছিল, সে সব কিছুই কেড়ে নিয়ে নষ্ট করে দিয়ে ধ্বংস করে আমাকে জীবন ধ্বংস করে দেওয়ার ফলে আমার হিউম্যান রাইটসের কাছে আমার যাওয়ারই কথা ছিল। প্রথমটা দিয়েছিলাম, হিউম্যান রাইটস একটা নির্দেশ দিয়েছিল স্টেট ব্যাংকে যে এই ব্যাপারটা আমার কমপ্লেনটার ভিত্তিতে কী হয়েছে না হয়েছে সমস্ত তথ্য পরীক্ষা নিরীক্ষা বা ইনভেস্টিগেশন করে আর কি যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছিল 8 সপ্তাহের মধ্যে, এবং আমাকে কী ব্যবস্থা নেওয়া হলো আমাকে জানানোর কথাও বলা হয়েছিল। যদিও স্টেট ব্যাংক কোনো ইনভেস্টিগেশন করেনি এবং এড়িয়ে গেছে, এইটা কী উত্তর দিয়েছে এটা নিয়ে পরে বলবো। আমি স্টেট ব্যাংকের কমপ্লেনগুলোকে বলে দিই। প্রথমটার পরে আমি স্টেট ব্যাংকের কমপ্লেন শুরু করি 10 ফেব্রুয়ারি 20 তারিখে 2018, যখন টাকা পাচ্ছিলাম না 1 মাস 20 দিন পর। লিভ এনকাসমেন্ট, যেটা 7 দিনও লাগে না, মালদা থেকে হয়। বলার পর পেয়েছি যাতে যে কোম্পানির পর কলকাতা থেকে একজন PPGLH থেকে ফোন করে আমাকে জানতে চেয়েছিল। প্রথমে আমার পাওনা টাকাগুলো সম্পর্কে বলে দিয়েছে, যেগুলো রেডি হয়ে গেছে, প্রসেসিং হয়ে গেছে, এবার কর্পোরেট থেকে ছাড়লেই এগুলো আমার অ্যাকাউন্টে দিয়ে দেবে, জমা হয়ে যাবে, এবং 27শে মার্চ থেকে আমার পেনশন চালু হবে। তো পেনশন তো 27শে মার্চ চালু হবে, পেনশনের নির্দিষ্ট দিন আছে বলে। PF আর গ্র্যাচুইটির টাকা আমি মার্চের 6 তারিখে পেয়েছি। তারপরে 7 বাদ দিয়ে 8 তারিখে আমি পাঠিয়েছি স্টেট ব্যাংকের প্রথম কমপ্লেন, যে টাকা চুরি হওয়া, চোর, CCTV ফুটেজ, আমার উপর অত্যাচার, এই বিষয়ে ডিটেলস লেখে, বিস্তারিত লেখে। সর্বোচ্চ যেখানে অভিযোগ করার জায়গা স্টাফ রিড্রেস সেকশন, সঞ্জীবনী HR। কিন্তু স্টেট ব্যাংক আমাকে আর কখনো উত্তর দেয়নি, কোনো যোগাযোগ করেনি। ওই PPGLH থেকে যে ফোনে যোগাযোগ করে জেনে নিয়েছে এবং আমি স্টিক থাকবো কিনা কমপ্লেনে জিজ্ঞাসা করেছিল, এবং আমি থাকতে চেয়েছিলাম। তার দিন সাথে পর আরও কোনো একজন অফিসার ফোন করে আমাকে বলেছিল যে রেডি থাকতে, প্রিপারেশন নিয়ে, যা যা আমার তথ্য প্রমাণ ইত্যাদি নিয়ে। কিন্তু আর কোনো ইনভেস্টিগেশন বা কিছু হয়নি, স্টেট ব্যাংক কোনো উত্তর দেয়নি। আমি একে একে কিছুদিন বাদ দিয়ে 2, 3, 4, 5, 6 আমি 7টা কমপ্লেন 7বার পাঠিয়েছি আর কি। শেষ একটা স্টেট চেয়ারম্যানের যে পার্সোনাল ডেজিগনেশন ওয়াইজ তার যে ইমেল ID আছে সেখানে পাঠিয়েছিলাম, এবং তার পরেই আমি
কমপ্লেনের হার্ড কপি রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে পাঠিয়েছিলাম, যার অ্যাকনোলেজমেন্ট এসছে। স্টেট ব্যাংক কখনো আমাকে আর যোগাযোগ করেনি, কোনো উত্তর দেয়নি। এই কমপ্লেনগুলো কবে কবে পাঠিয়েছি, ইমেলগুলোর ডেটগুলো আমি বলে দেবো দেখে দেখে। আগে আমি একটু শর্টে বলে দিই সমস্ত কমপ্লেনগুলো, কারণ আমি সিসিটিভি ফুটেজ দেখিয়ে আমি আরও অন্যান্য প্রমাণ দিয়ে বলবো এই ভিডিওতে। সেই জন্য আমাকে বলতে হবে যে কেন আমাকে এগুলো করতে হচ্ছে। 7টা কমপ্লেন দেওয়ার পরে যখন হলো না, তাতে শেষ কমপ্লেনে আমি লিখেছিলাম, আগের থেকেই আমি পঞ্চম না কত থেকে লিখেছি যে মনে হচ্ছে ব্যাংক আমার প্রতি কোনো সুবিচার করবে না আমাকে, কিন্তু এটা আমি ছেড়ে দিতে পারি না, আমাকে অন্য কোনো প্ল্যাটফর্মে চেষ্টা চালিয়ে যেতে হবে। কারণ এটা যেভাবে অত্যাচার করেছে আমার উপর, সেটা ছেড়ে দেওয়া যায় না, আমার কাছে সব প্রমাণও আছে। তা আমি প্রথমে প্রাইম মিনিস্টার্স অফিসে কমপ্লেন করেছিলাম অনলাইনে। প্রাইম মিনিস্টার্স অফিস থেকে একটু ইনস্ট্রাকশনও গেছিলো স্টেট ব্যাংক থেকে। একইভাবে সেটাও মিথ্যা রিপোর্ট সংগ্রহ করে, মানে রিপোর্টটা মিথ্যা ছিল, মালদা থেকে সংগ্রহ করে আরবিও থেকে নিয়ে যেটা, এবং সেই রিপোর্টের ভিত্তিতে আমার কেস ক্লোজ, নো মেরিট কেস ক্লোজ করে দিয়েছিল। তার রিভিউ করতে আবার দিয়েছিলাম ফিনান্স ডিপার্টমেন্টে, ব্যাঙ্কিংয়ে, যে ইন্টারনেট থেকে যেমন পেয়েছি আর কি, যা যা পেয়েছি গাইডলাইন। তারপরে রিভিউয়ের পরেও একটা নির্দেশ গেছিলো স্টেট ব্যাঙ্কে ফিনান্স ডিপার্টমেন্ট থেকে, সেটারও একই উত্তর, একই ওই রিপোর্টের ভিত্তিতে, খালি ডেটগুলো আলাদা 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 ডেটে একজন জিএম র্যাঙ্কের একজন অফিসার এই রিপোর্টগুলো দিয়েছে কলকাতা এলএইচও থেকে, যার মূল ভিত্তি হচ্ছে মালদা আরপিও থেকে যে দুটো রিপোর্ট গেছে সেটা। এই রিপোর্টগুলো কী হয়েছে মালদা আরপিওতে, সেই মালদা ব্রাঞ্চের যারা অ্যাকিউজ, যাদের জন্য আমাকে চাকরি ছাড়তে হলো, যারা অন্যায়কারী অত্যাচারী, তাদের সঙ্গে কথা বলে ওরা ডিসিশন নিয়েছে এরকম কিছু হয়নি, সেটাই লেখা আছে। এরকম কিছু হয়নি, আমি কিছু বলিনি, আমি তো বলিনি, বলেই দিচ্ছি যে আমি কৌশলগত কারণে বলিনি তখন, কারণ আমি বিতর্কিত কিছু বললেই আমার হাতে চেন পড়ে যেত একটা মেমো দিয়ে, এবং ডিসিপ্লিনারি প্রসিডিংসে পড়ে যেতাম, এবং আমি বেরিয়ে আসতে পারতাম না। বেরিয়ে মানে চাকরি ছেড়ে যেতাম, কিন্তু টাকা পেতাম না। এটা দীর্ঘদিন চলতো, যতদিন না ব্যাংক এটাকে শেষ করতো ডিসিপ্লিনারি প্রসিডিংসটা। দ্বিতীয়টা হলো 3 নম্বরটা আবার ফিনান্স সেক্রেটারি। 2 নম্বরটার পরেও যখন স্যাটিসফ্যাক্টরি রিড্রেস হয়নি, তখন তারপরে ফিনান্স সেক্রেটারিকে পাঠানোর কথা বলা ছিল, এবং সেটাই করেছিলাম ডিপার্টমেন্ট অফ ফিনান্সে। একই উত্তর অনলাইন এটাও। এরপরে লাস্ট ছিল যে এটার পরে যদি স্যাটিসফ্যাক্টরি রিড্রেস না হয়, তাহলে আমাকে ডিরেক্টরেট পাবলিক গ্রিভেন্স এনার কাছে করতে অনলাইনে, সেটাও করেছিলাম, সেটারও একই উত্তর। কিছু সময় নিয়ে কিছু গ্যাপে আমি যেহেতু করেছি, তাহলে সবগুলো 4 জায়গায় সেন্ট্রাল গভর্নমেন্টের 4টা খুব গুরুত্বপূর্ণ দপ্তর থেকে, যারা ব্যাংকিংয়ের বিষয়ে দেখবে, এবং প্রধানমন্ত্রীর দপ্তর থেকে প্রথমে নির্দেশ গেছে আমার কোম্পানির উপর ভিত্তি করে, কিন্তু স্টেট ব্যাংক সব এড়িয়ে গেছে এবং আমাকে কোনো উত্তর দেয়নি। এগুলো অনলাইন থেকে আমি উত্তরটা পেয়েছি, আমার যে রিপোর্টগুলো আছে ওই উত্তরগুলো পেয়েছি। এই উত্তরে ঘটনার বিষয়ে স্বীকার করা হয়নি, এবং আমার সঙ্গে কখনোই যোগাযোগ করা হয়নি। এটা নিয়ে ওই কমপ্লেনগুলো যখন দেখাবো, তখন বলবো যে কেন্দ্রীয় সরকারের এইসব ডিপার্টমেন্ট, প্রাইম মিনিস্টার্স অফিস, ফিনান্স ডিপার্টমেন্টের যে ব্যাংকিং সেকশন বিভাগ সেটা, তারপরে ফিনান্স সেক্রেটারি এবং ডিরেক্টর অফ পাবলিক গ্রিভেন্স সেন্ট্রাল গভর্নমেন্টের, এদের যে নির্দেশ গেল আমার কমপ্লেনটা যাচাই করে দেখে উপযুক্ত ব্যবস্থার জন্য নেওয়ার জন্য, কিন্তু স্টেট ব্যাংক পুরোপুরি যে এদের উপেক্ষা করলো এবং কিছুই মেনে চললো না, ইচ্ছামতো বয়ান দিয়ে দিল, ইচ্ছামতো লিখে দিল যে এটা মেরিট নাই, ক্লোজ হয়ে গেছে। এটা কি করতে পারে? তাহলে প্রধানমন্ত্রীর দপ্তরে কমপ্লেন করলাম কি করতে? ব্যাংকিং, ফিনান্স ডিপার্টমেন্ট, ফিনান্স সেক্রেটারি, ডিরেক্টরেট পাবলিক গ্রিভেন্স, এগুলো কী করতে আছে ব্যবস্থাগুলো অনলাইন কমপ্লেন করার জন্য? এগুলো জরুরি কিছু নাই।
এটা আমার মনে হচ্ছে না যে স্টেট ব্যাঙ্ক উপেক্ষা করতে পারে, কিন্তু করেছে আমি বলতে পারছি না। আমি জানাতে চাই যে সেন্ট্রাল গভর্নমেন্টের এই ডিপার্টমেন্টগুলোর দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি যে তারা কিন্তু স্টেট ব্যাঙ্ক কিন্তু এই বিষয়টা মেনে চলেনি, তারা কেস ক্লোজ করে দিয়েছে। উত্তর দিয়েছে একটা তাদের অনলাইনে দিয়ে দিয়েছে, এবং তারা কিন্তু নির্দেশ অনুযায়ী কোনো এই বিষয়ে তদন্ত করেনি বা আমার সঙ্গে কোনো যোগাযোগ করেনি, এবং মেরিট নেই বলে কেস ক্লোজ করে দিয়েছে। এছাড়াও আমি আরবিআইতে করেছিলাম, ব্যাংকিং অম্বুডসম্যান আরবিআই করেছিলাম, প্রাইম মিনিস্টারকে ইমেল দিয়েছি ডেজিগনেশনে, এবং ব্যক্তিগত নামে নির্মলা সীতারামন অর্থমন্ত্রীকে দিয়েছি। এগুলো পরে কিছুদিন পর পর কোনো জায়গা থেকে আর কোনো উত্তর বা সাহায্যের আশ্বাস পাইনি। আমি আর কি আপ্রাণ চেষ্টা করে গেছি, আমার লেভেলে তো এর চেয়ে বেশি কিছু করার নাই। সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশন দিল্লি তাদের দিয়েছি, কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনকে দিয়েছি, পরে একটা করে বিভাগে দিয়েছি, তাকে সেখান থেকে কোনো সমাধান না পেয়ে আবার আরেকটা ডিপার্টমেন্টে, যেটা আমার মনে হয়েছে উপযুক্ত, সবগুলোই অথরাইজড আর কি ইন্ডিয়ান গভর্নমেন্টের বা স্বশাসিত, যেটা যেমন হিউম্যান রাইটস কমিশন। কোর্টে গেছিলাম, কলকাতা হাইকোর্টে, সেখানেও অনেক টাকা খরচ হয়ে গেল। কলকাতা হাইকোর্টে কেসটা রিজেক্ট হয়ে গেল, এবং যে কারণগুলো লিখে রিজেক্ট হলো সেগুলো খুব অপমানজনক। এরকম মানে অপবাদ আমাকে শুনতে হবে বিচারকের ভাষায়, এটা আমি কল্পনাই করতে পারিনি। ওটা নিয়ে বেশি আলোচনাই করতে চাচ্ছি না। আমি যখন আমি দেখাবো রিপোর্টটা, তখন দু একটা পয়েন্ট আমি তুলে দেবো। যেমন পুলিশের কাছে যাইনি, পুলিশে রিপোর্ট করিনি বলে আমার কেস রিজেক্ট হলো। পুলিশে তো আমি রিপোর্ট করতে পারি না, ব্যাংকের করার কথা ব্যাংক করেনি। আর ব্যাংক যে বকাচকা করছে, অত্যাচার শুরু করেছে, সেখানেই আছে যে আমি পুলিশকে জানিয়েছি বলেই, ভার্বালি জানিয়েছি বলেই আমার উপর এই অত্যাচার করলো। তাইলে ব্যাংক আর কোর্টের কিন্তু মতামত আলাদা হয়ে গেল। ব্যাংক বলছে আমি পুলিশের কাছে কেন গেছি, তারপর ভীষণ অত্যাচার করেছে। কোর্ট বলেছে পুলিশের কাছে কেন আমি এফআইআর করিনি, যার জন্য আমার কেসটা রিজেক্ট হয়ে গেছে। আরও কিছু কারণ আছে, দেখে বলবো পয়েন্ট দেখে। আমার উপর কিছু অ্যালিগেশন, মানে ওরকমই আর কি, যে আমি কিছু সুবিধা নেওয়ার জন্য বা আমার ইররিলেভেন্ট, অপ্রাসঙ্গিকভাবে এইভাবে আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি পরবর্তীকালে। এবং অন্যান্য বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে স্টেট ব্যাংকের কাছে খবর গেছে, আমার কমপ্লেন গেছে, কিন্তু আমি কখনো স্টেট ব্যাংকে ডাইরেক্ট কোনো অভিযোগ জানাইনি। এগুলো নাকি স্টেট ব্যাংকের উকিল বলেছে, কিন্তু এটা তো ঠিক না। শুধু হিউম্যান রাইটসের কাছে একটা প্রথম কমপ্লেনটা ছাড়া সবগুলি আগে স্টেট ব্যাংকে করেছি 7টা। তারপরে সেখান থেকে আমি বলে দিয়েছি যে আমি এখানে সুবিচার পাবো না, ধরে নিয়েই আমি অন্য ডিপার্টমেন্টে চেষ্টা চালাতে যাচ্ছি। এবং আমি এটা প্রকাশ্য করতে চাই মিডিয়া ইত্যাদিতে, সোশ্যাল নেটওয়ার্কিং সাইট। অন্যান্য ডিপার্টমেন্টও কোনো কিছু না হওয়াতে আইবিএতে করেছি। তখনকার আইবিএর চেয়ারম্যান ছিল স্টেট ব্যাংকের, যিনি চেয়ারম্যান তিনি। আমি লেখার মধ্যেও লিখেছি যে আমি স্টেট ব্যাংকে এতগুলো কমপ্লেন করেছি, আপনাকেও দিয়েছি, আপনার অ্যাড্রেসে, আপনার ডেজিগনেশনে হার্ড কপিও পাঠিয়েছি রেজিস্টার্ড পোস্টে, কিন্তু কোনো রকম আমি তো সাড়া না পেয়ে খুব আশাহত হয়েছি। কিন্তু এটা আমি চাই যে এটা নিয়ে ব্যাংক দেখুক। আইবিএর চেয়ারম্যান হিসেবে ওনাকে আমি দিয়েছি, সমস্ত প্রমাণগুলোই দিয়েছি, ডিটেলস ঘটনা লিখেছি, কিন্তু একই ব্যাপার, সেখান থেকে কোনো সাড়া আসেনি, কোনো উত্তর দেয়নি। ব্যাংক আমাকে কখনোই উত্তর দেয়নি। আজ এই জিনিসটা কী প্রমাণ করে ব্যাংক? আমি যদি এগুলো তো, আমি যে অভিযোগগুলো আনছি সেগুলো তো ভালো কিছু না ব্যাংকের পক্ষে। তো হয় আমাকে উত্তর দিবে, আমার অভিযোগে সাড়া দিয়ে তদন্ত করবে, তারপরে যা সিদ্ধান্ত নেবে, না হলে আমাকে এগুলো বারণ করবে বা অফিসিয়ালি জানাবে যে আমি এগুলো কেন জানাচ্ছি, ভুল করছি, আমার বিরুদ্ধে পদক্ষেপও নেওয়ার
সুযোগ হয়তো আছে, সব রকমই আছে। এর আগে তো ভয় দেখিয়েছিল একবার পেনশনার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারিকে দিয়ে, সেটা আলাদা করে বলবো। হ্যাঁ, পেনশনার অ্যাসোসিয়েশনের সেক্রেটারিকেও দিয়েছি, সেক্রেটারি পাল্টে গেল, নতুন সেক্রেটারিকেও আবার দিয়েছি, কেউ কোনো রেসপন্স করেনি। আর এই অদ্ভুত বাংলা, পশ্চিমবঙ্গের বাঙালি বীর বাঙালিরা, আমার এটা খুবই খারাপ লাগে যে একটা কেউ আমাকে সাড়াই দিল না। নিরাপত্তার অভাব বোধ করছিলাম, নিরাপত্তার জন্য রাজ্য সরকারের কাছে নবান্নে যত রকম অ্যাড্রেস পেয়েছি, চিফ মিনিস্টার এবং সেক্রেটারি, চিফ সেক্রেটারি, এই ধরনের যতগুলো ইমেল আইডি পেয়েছি একসঙ্গে করেছিলাম, এদের পাঠিয়েছি। আমি তো ঠিক জানি না ঠিক কোনটাতে করলে আমার কাজ হবে, সবাইকে ওইভাবেই লিখেছি যে আমি জানি না কোথায় এটা ঠিক জায়গায় পাঠালাম কি না, এটা যেন ঠিক জায়গায় যদি না হয় ঠিক জায়গায় পাঠিয়ে যেন আমার এই সাহায্যটা আমাকে করা হয় নিরাপত্তা দিয়ে। মালদা প্রশাসনের কাছে পাঠিয়েছি 2বার দেওয়ার পর, এসপিকে এবং ডিএমকে 2বার দেওয়ার পর দ্বিতীয় আমাকে ডেকে অবশ্য কথা বলেছে। একমাত্র মালদার জেলা প্রশাসন ডিএমএসপিকে যে দিয়েছিলাম সেখান থেকেই আমাকে খবর দিয়ে ডেকে পাঠিয়ে ডিএসপি কথা বলেছেন। এই একমাত্র যারা আমার সঙ্গে আমাকে সাড়া দিয়েছে এবং কথা বলেছে, যদিও তারপরে আর কোনো রকম কিছু হয়েছে বলে আমার জানা নেই, কিন্তু একমাত্র এরা মালদা কথা বলেছে, মালদা প্রশাসন এসপি দিক থেকে ডিএসপি। পরের বার 2020 সালে চেয়ারম্যান, স্টেট ব্যাংকের চেয়ারম্যান পাল্টানোর পর আবার চেয়ারম্যানকে পাঠিয়েছি 3বার, তার মধ্যে 2বার চেয়ারম্যান এবং যে বিভাগটা সঞ্জীবনী 2 জায়গাকেই অ্যাড্রেস করে দিয়েছি। এবং প্রথম থেকে 3টাতেই আমি লিখেছি যে আমার হাইকোর্টে এই কেসটা পেন্ডিং আছে, কিন্তু কেসটা তো আমি চালাতে পারবো না, টাকা পয়সার ব্যাপারে আমার চালাতে পারবো না, দীর্ঘদিন লাগবে, যে কোনো কারণে হোক। এটা ব্যাংকের পক্ষ থেকে ইনভেস্টিগেশন করে যা এটার সিদ্ধান্ত নিয়ে এটা ড্রপ করে দিতে দেওয়ার জন্য আমি আবেদন করেছি। কারণ কোর্টের কেস পেন্ডিং থাকলে কী হয়, অসুবিধা হয় জানি না, কিন্তু অনেক কিছু শুনতে হয় কোর্টের কেস পেন্ডিং, কাজেই কেউ কিছু মন্তব্য করবে না, মতামত দেবে না, এই ধরনের। হিউম্যান রাইটসের দ্বিতীয় নির্দেশটা পরে স্টেট ব্যাংক এটাই জানিয়েছে আমাকে। কিন্তু প্রমাণও পাঠিয়েছিলাম, চেয়ারম্যানের যে ইমেলটা করেছিলাম 3বার করেছি, তাতে প্রমাণ পাঠিয়েছিলাম। একটা অত্যাচারের প্রমাণ তো পাঠিয়েছিলাম, সিসিটিভি ফুটেজ, চুরির ফুটেজে বোধহয় পাঠিয়েছিলাম, দেখতে হবে, আমি বুঝতে পারবো যে দেখলেই, ইমেলটা দেখলে। তাই কাজেই কোনো কিছুতেই কিছু হলো না মানে আমি চুপ করে যাব, এটা হজম করে নেব, এটা হতে পারে না। একজনের জীবন ধ্বংস করে দিল, একজন একটা ফ্যামিলিকে নষ্ট করে দিল, এটা তো আমার প্রাপ্য না। কারণ আমার তো কোনো দোষ নেই, অন্যায় নেই, সারা জীবনে কখনোই কিছু করিনি আমি, এইরকম কেন একটা শেষ হবে আমার জীবনের। সেই জন্য আমি সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য প্রমাণগুলো দিচ্ছি, আমি বলে বলে দেবো, ওখানে ভিডিওতে প্রকাশ করব কি কি বলেছে, কি কি অত্যাচার করেছে, আর এই কমপ্লেনগুলো আমি বলে দেবো এবং ভিডিওতে ক্লোজে দেখিয়েও দেবো, যে কেউ এটা পড়ে নিতে পারবে জুম করে বা পজ করে জুম করে, অথবা স্ক্রিনশট নিয়ে পড়ে নিতে পারবে। দেখা যাক কী হয়, কিন্তু এই বিষয়টা আমি হজম করে নিতে পারি না, কেউই যে সাড়া দেবে না। মালদারও অনেককে জানিয়েছি, যারা মানে এই প্রশাসনিক বিভাগগুলো ছাড়াও অনেক এমিনেন্ট পার্সন, রাজনৈতিক নেতা, পরিচিত অপরিচিত সব রকম, কেউ সাড়া দেয়নি। মালদা মিউনিসিপ্যালিটির কয়েকজন কাউন্সিলরকে, দীর্ঘকাল পৌরসভার চেয়ারম্যান থাকা একজনকে, মন্ত্রীও ছিলেন উনি, কেউ কোনো সাড়াই দিল না। হোয়াটসঅ্যাপে লিখে প্রমাণ সহ পাঠিয়েছি, একটু খোঁজখবর নেওয়া যে মালদার সেন্টিমেন্টে, যে মালদাতে আমার এরকম মর্যাদা নিয়ে হয়েছে, আমি সমাজে তো মেলামেশা করতে পারছি না, বাড়ি থেকে কেউ বেড়ে যায় না, কারণ এটা বিশ্বাস করবে না কেউ, আমার চাকরি চোর চুরি করেছে আর আমাকে চাকরি ছাড়তে হলো, এটা আমি বিশ্বাস করতাম না। কিন্তু কেউ সাড়াই দিল না, এটা অদ্ভুত দৃষ্টি আকর্ষণ করতে পারলাম না, কী জন্য জানি না, অথচ
কত এরকম ইন্ডিভিজুয়াল প্রবলেম নিয়ে অত্যাচারের শিকার, অত্যাচারিত হওয়া, এগুলো নিয়ে কত রকম খবর হয়, কত সংস্থা, সাংবাদিক ইত্যাদি এগিয়ে আসে, রাজনৈতিক দলও এগিয়ে আসে। কেউ কোনো খবর নিতেই রাজি হলো না, সাংবাদিকরাও খবর নিতেই রাজি হলো না। সব জায়গায় অনেক কটা পত্রিকাতে পাঠিয়েছি, সাংবাদিককে পাঠিয়েছি, নাম করা সাংবাদিককে, কোনো আসতো না। বাধ্য হয়ে আমি এখানে এই ভিডিও করে ফেসবুকে প্রকাশ করছি এবং অনেককে পাঠাবো, হোয়াটসঅ্যাপে বহুজনকে, এবং সমস্ত প্রশাসনিক যেখানে যেখানে আমি পাঠিয়েছিলাম কমপ্লেন, এই সব জায়গাতেও পাঠাবো। তার জন্য এটা রেডি করছি।